এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় আবার যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা। ইসরায়েলকে সামরিক অভিযানের হুঁশিয়ারি ইহুতি নেতার। শর্ত দিয়ে রাশিয়াকে তুরস্ক ছাড়তে রাজি ইউক্রেন। মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের রিপোর্ট। ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। আয়নাঘর নিয়ে ফেসবুকে যা লিখছেন ভারতীয় সাংবাদিক। গাজায় আবার যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা। ফিলিস্তিনের গাজায় আবার যুদ্ধ শুরুর প্রস্তুতির অংশ হিসেবে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্বাধীনতাকামী সংগঠন হামাস আগামী শনিবারের মধ্যে আরও ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় হামলা শুরু করতে পারে ইসরায়েল। গত 19 জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীন আগামী শনিবার আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ এনে চলতি সপ্তাহে অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাসের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শনিবার দুপুরের মধ্যে হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরক নেমে আসবে। গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যদি জিম্মি মুক্তির সময়সীমা মেনে না চলে তীব্র লড়াই শুরু করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি গাজার ভিতরে ও আশপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। এর কিছুক্ষণ পরই গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠানো ও রিজার্ভ সেনা মোতায়েনের ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী। এই অচল অবস্থার কারণে গাজায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় 15 মাসের এই সংঘাতে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার বেশিরভাগ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। খাবার, সুপ্রিয় পানি ও আশ্রয় কেন্দ্রের সংকট তৈরি হয়েছে। এই সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্য আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ইসরায়েলকে সামরিক অভিযানের হুঁশিয়ারি ইহুতি নেতার। ইয়েমেনের ইহুদি বিদ্রোহী গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজা উপত্যকায় ফের সামরিক আগ্রাসন শুরু হলে ইসরায়েলের স্বার্থে ফের আঘাত আনা হবে। গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল ইহুদি এক ভাষণে ইহুদি নেতা বলেন, আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারেই রয়েছে। গাজায় যদি আবার হামলা শুরু করা হয় তাহলে তাৎক্ষণিক সামরিক অভিযান চালানোর পর প্রস্তুত রয়েছে ইহুদি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক হুমকির জবাবে মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন তিনি। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে আব্দুল মালিক আল ইহুদি আরো বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নাকি অন্য কেউ সাহায্য করছে তা তারা দেখবেন না, বরং তারা নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলের মারাত্মক ক্ষতি করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার অধিবাসীদের তাড়ানোর যে পরিকল্পনা করছেন তারও তীব্র নিন্দা জানান এই ইহুদি নেতা। তিনি বলেন, এটা হচ্ছে গোটা মুসলিম উম্মাহর ভূখণ্ডগুলো দখলে নেয়ার একটি বিস্তৃত পরিকল্পনার আওতায় একটি ধ্বংসাত্মক ও আগ্রাসী প্রকল্প। শর্ত দিয়ে রাশিয়াকে তুরস্ক ছাড়তে রাজি ইউক্রেন। শর্ত সাপেক্ষে ইউক্রেন অধিকৃত রাশিয়ার তুরস্ক ছেড়ে দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এক্ষেত্রে তার শর্তটি হলো রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশকে আলোচনার টেবিলে বসানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুধু তাই নয়, তুরস্কের বদলে ইউক্রেনকে ফেরত দিতে হবে রাশিয়া অধিকৃত ভূখণ্ড। মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা এক অঞ্চলের পরিবর্তে অন্য এলাকা চাই। তুরস্কের বদলে রাশিয়ার হাত থেকে অন্য কোনো অঞ্চল চান জেলেনস্কি। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তাদের কাছে সব অঞ্চলই গুরুত্বপূর্ণ, তাই কোনো অঞ্চলের ব্যাপারে অগ্রাধিকার নেই। আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করতে রাজি জেলেনস্কি। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। তারপর 2022 সালে সেপ্টেম্বরে ডনেটস্ক, লুহানস্ক ও জাপোরিজিয়া সহ মোট 4টি এলাকার গণভোট করান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর সেনাবাহিনীর তত্ত্বাবধানে হওয়া ওই নির্বাচনে 99% বেশি ভোট চায় তার পক্ষে। এরপর সংশ্লিষ্ট এলাকাগুলিকে রুশ ভূখণ্ড বলে ঘোষণা করেন তিনি, যদিও এইসব অঞ্চলের উপর মস্কোর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের রিপোর্ট।
মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে হিব্রু ভাষার সাইটগুলো মিশরে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সামরিক বিষয়ে কাজ করে এমন হিব্রু ভাষার ওয়েবসাইট নাজিও দাবি করেছে যে ইসরায়েল সরকার মিশরে হামলা পরিকল্পনার অংশ হিসেবে শেষ মুহূর্তে আল আলিবাদকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে। এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিদ্রোহী অস্ত্র ভাত ধ্বংস করে বন্যা সৃষ্টি করতে পারে। সাইটটি আরও জানিয়েছে ওই বন্যা আল আকসার এবং আসওয়ান অঞ্চলগুলিতে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সামরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনাগুলিতে পৌঁছে যেতে পারে, যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। গাজা দখলের পরিকল্পনার কথা বলে বিশ্বজুড়ে তুমুল আলোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সিরিয়া নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা, জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া। গাজা থেকে ফিলিস্তিনদের অনর্থ পুনর্বাসন এবং উপত্যকা নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মনে করেন সিরিয়ার প্রেসিডেন্ট। সম্প্রতি দ্য রেস্ট ইজ পলিটিক্স ব্রিটিশ পডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন আহমেদ আল শারা। যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর যুক্তরাষ্ট্র উপত্যকাটির নিয়ন্ত্রণ নিবে এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে বলে গত সপ্তাহে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, তার প্রস্তাবের আওতায় ফিলিস্তিনদের আর গাজায় ফেরার অধিকার থাকবে না। তবে দ্য রেস্ট ইজ পলিটিক্সকে আল শারা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব সফল হবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি কোনো শক্তি ফিলিস্তিনদের নিজ ভূখণ্ড থেকে সরাতে পারবে না। অনেকে তা করার চেষ্টা করছে এবং তারা সবাই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত ১.৫ দশক ধরে গাজায় যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনদের নিজ ভূখণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াসে ট্রাম্পের নেতৃত্ব দেওয়াটা নৈতিক বা রাজনৈতিকভাবে সঠিক হবে না বলে মনে করেছেন তিনি। আহমেদ আল শারা বলেন, ৮০ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ফিলিস্তিনদের স্থানচ্যুত করার সব প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। যারা চলে গেছেন তারা তাদের সিদ্ধান্তের জন্য আফসোস করছেন। নিজেদের ভূখণ্ড ধরে রাখার ফিলিস্তিনি শিক্ষা সেখানকার প্রতিটি প্রজন্মই গ্রহণ করেছে। আয়নাঘর নিয়ে ফেসবুকে যা লিখছেন ভারতীয় সাংবাদিক। দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেত্রে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। বাংলাদেশের আলোচিত আয়নাঘর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। তিনি ইনস্ক্রিপ্টমির সম্পাদক।